আসসালামু আলাইকুম। এই ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজি গ্রামারকে ভয় পান এবং পরীক্ষায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে খুবই পুয়ার মার্ক ক্যারি করতে পারেন, ভালো মার্কস আপনারা তুলতে পারেন না, ভুল করেন। তাদের জন্য কয়েকটি টিপস আমি এখানে শেয়ার করব, যাতে এত এত গ্রামারের রুলস নিয়ম যাদের মনে থাকে না তারা অনায়াসে যেন মোটামুটি ভালো মার্কস ক্যারি করতে পারেন। এরকম কয়েকটি টিপস আজকে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব যে এখানে রয়েছে ইংলিশ গ্রামারে 39 নম্বর প্রশ্নটা। এখানে দেখা যাচ্ছে যে প্রশ্ন আসছে বিসিএস বিগত সালে। রাইটিং এ ডায়েরি 49, রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। এখানে আন্ডারলাইন করা অংশটা এটা হচ্ছে কোন ফ্রেজ, এটা যে প্রশ্ন। তো এখানে দেওয়া আছে নাউন ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই ধরনের নিয়ম কানুন অনেক মনে থাকে না আমাদের পরীক্ষার সময়, আমরা কীভাবে সঠিক উত্তর করব। এটার জন্য শুধু একটি টেকনিক আপনারা যদি ফলো করেন, যে নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ, ফ্রেজ আসুক বা ক্লোজ আসুক একই নিয়ম। ফ্রেজ হলেও আপনারা যেই টেকনিকে দেবেন, ক্লোজ আসলেও একই টেকনিকে দেবেন। এটার টেকনিক একটাই, যারা একদমই পারেন না বা ভুল করেন তাদের জন্য এই বিষয়টি, আর যারা নিয়ম অনেক মনে রাখতে পারেন তাদের বিষয়টি ভিন্ন। তো আপনারা সঠিকভাবে কীভাবে করবেন, একটাই নিয়ম, সেটা হচ্ছে এই যে আন্ডারলাইন করা যে অংশটুকু, এইটুকু একদম মনে করবেন তুলে দিবেন, তুলে দিয়ে এখানে শুধু ইট বসাবেন, ইট, যেমন আইটি ইট। তাহলে আপনার যদি অর্থ হয় তাহলে সেটা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ হবে। যেমন আমি এখানে যদি আমরা ইট বসাই, যেমন রাইটিং এ ইট ইজ এ ইট ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। সো এটা অর্থ দিচ্ছে এটা খুবই ভালো ও গুড অভ্যাস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। হ্যাঁ, রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য এটা খুবই ভালো টেকনিক। তো অর্থ দিচ্ছে, তার মানে এটা কি নাউন ফ্রেজ, তাহলে এটার উত্তর হবে নাউন ফ্রেজ। একদম এরকম আপনারা দাগায় আসবেন, শতভাগ সঠিক হবে। সো এইটা গেল একটা বিষয়। এরপরে আমি দেখাবো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লোজ যদি আসে সেক্ষেত্রে আমরা কিভাবে দেব। এইটা দেখেন, এখানে আরেকটা প্রশ্ন আছে। এটা 45 নাম্বার কোশ্চেন আসছে, যে হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। তাহলে এখানে কী দেবে, হিজ ড্রিম, তার স্বপ্ন, ফাইনালি সত্যি হলো, যে সে একজন বিসিএস ক্যাডার হবে। এখানে কীভাবে আমরা নির্ণয় করব, এটার জন্য আপনারা খেয়াল করবেন এখানে একটা টেকনিক শুধু, যে অ্যাডজেক্টিভ ক্লোজ কিনা অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ কিনা, এইটা একটাই নিয়ম। এটার জন্য একটা নিয়ম, এটা এখানে যে ক্লোজ মার্কার আছে, যেমন হুইজ, হোম, দ্যাট, এই যে ক্লোজ মার্কারগুলো, এর আগের যে শব্দটা, যেমন ড্রিম, স্বপ্ন, তো এইটাকে যদি সে বর্ণনা করে, অর্থাৎ ব্যাখ্যা করতে পারে, যেমন হিজ ড্রিম, তার স্বপ্ন, দ্যাট, যেটা, তাহলে যেটা মানে কি, তার একটা স্বপ্ন, সেই স্বপ্ন দ্যাট, দ্যাট ড্রিমকে মডিফাই করতেছে, যে দ্যাট মানে কোনো একটা বিষয় বোঝায়, যেমন স্বপ্ন, এটার সাথে ব্যাখ্যা করতেছে, বর্ণনা করতেছে, দ্য ড্রিম দ্যাট দ্য হি উইল বি বিসিএস ক্যাডার। এরপরে ফাইনালি কেম ট্রু, তার মানে এটা বর্ণনা যদি করে তাহলে এটা হবে কি অ্যাডজেক্টিভ ক্লোজ, আর যদি বর্ণনা না করে তাহলে আমরা দিব কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন একটা প্রশ্ন আছে যে আই নো হোয়ার হি লিভস। হ্যাঁ, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, তাহলে আই নো দ্য প্লেস, এরপর হোয়ার হি লিভস। তাহলে আমি একটু লিখে দেখাই, তাহলে আর বিষয়টা আরও আপনারা বুঝতে পারবেন। যেমন আই আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। তো এইখানে আই নো দ্য প্লেস, তো দেখেন আই নো দ্য প্লেস, এই হোয়ার হি লিভস, এখানে মনে করেন আন্ডারলাইন দেওয়া আছে এবং জিজ্ঞেস করছে এই আন্ডারলাইন অংশটা কোন ক্লজ বা কোন ক্লজ। তো সেক্ষেত্রে দেখেন এই যে হোয়ার মানে ক্লোজ মার্কারের এর পরবর্তী মানে পূর্বের শব্দটা কি, প্লেস। তাই হোয়ার দ্বারা আমরা কী বুঝাই, কোনো প্লেস কীতে বুঝাই, তার মানে কি এটা বর্ণনা করতেছে। যদি এরকম বর্ণনা করে তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে কী হবে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। আর যদি এরকম বর্ণনা না করে পূর্ববর্তী মানে এই ক্লোজ মার্কের পূর্ববর্তী শব্দটা, তাহলে আমরা অ্যাডভার্বিয়াল দিয়ে দেবো, শেষ। এই একটা নিয়ম দিয়ে আপনার অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল শিখলেন, এর আগে নাউন ক্লোজের নিয়মটা শিখলেন। এই দুইটা নিয়ম যদি শেখেন তাহলে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল ক্লোজ একদম শেষ। এই নিয়মে পরীক্ষা দিয়ে আসবেন, আপনারা শতভাগ
সঠিক করতে পারবেন। এ নিয়ে আর অন্য নিয়ম পড়ার দরকার নেই। এরপরে আমরা আরেকটা প্রশ্ন দেখব, যে এরপরে আছে হচ্ছে এরপরে রয়েছে এই যে 38 নম্বর একটা প্রশ্ন আসছে, যে হি ডায়েড ফলোইং দ্য ইনসিডেন্ট, সে মারা গেছে ফলোইং দ্য ইনসিডেন্ট, মানে ইনসিডেন্টের পরে। তো এরকম যদি শব্দ থাকে যে এটা অ্যাডজেক্টিভ, মানে কোন পার্টস অফ স্পিচ, এটা বোঝা যায় না। তো আপনারা দেখেন এখানে আছে কি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন আছে। তো ই ডায়েট ফলোয়িং দ্য ইনসিডেন্ট, মানে ইনসিডেন্টের পরে মারা গেছে। তো আমি যদি ফলোয়িংয়ের উঠে যদি আমি আফটার বসাই, যে সে অ্যাক্সিডেন্টের পরে মারা গেছে, তাই আমরা জানি আফটার কি, আফটার হচ্ছে প্রিপোজিশন। তো এরকম কোনো একটা শব্দ দিয়ে যদি আপনারা না বুঝতে পারেন যেটা প্রিপোজিশন কিনা, তাহলে আপনাদের সুবিধা মতো একটা প্রিপোজিশন বসিয়ে নেবেন, এখানে মনে মনে বসাই নেবেন। যদি এরকম মনে মনে বসানোর পর অর্থ হয়, তাহলে সে অবশ্যই এটা প্রিপোজিশনের জায়গাটা দখল করছে। তার মানে এটা কি, এটা প্রিপোজিশনের জায়গা দখল করছে। শব্দ যেটাই থাক, জায়গাটা কি, প্রিপোজিশনের জায়গা। যে হি ডায়েট ফলোইং দ্য ইনসিডেন্ট, তার মানে সে ইনসিডেন্টের পরে মারা গেছে, তার মানে এটা কি, আফটার বসালে হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা কি, প্রিপোজিশন। তা আমরা এটা প্রিপোজিশন দেখাবো। এটা গেল, দ্রুত আমরা পারলাম। এরপরে আমরা কি প্রশ্ন দেখতে পাচ্ছি, আর এই যে 44 নাম্বার একটা প্রশ্ন, যে 44 নাম্বারের প্রশ্ন হচ্ছে হি ইজ এ ম্যান। হি ইজ এ ম্যান, আমি একটু যদি জুম করে দেখাই। আচ্ছা, এখানে আছে হি ইজ এ ম্যান, সে একজন ব্যক্তি, টু ডিপেন্ড অন, যার উপর কি, নির্ভর করা যায়। তো সে এমন একজন ব্যক্তি যার উপর কি করা যায়, নির্ভর করা যায়। তো এই যে ম্যান, এই এমন একজন মানুষ, এই মানুষকে কি মডিফাই করছে, যে এখানে সে এমন একজন মানুষ, মানুষের গুণ বুঝাইছে, যে ডিপেন্ডেবল, মানে সে একজন নির্ভরযোগ্য মানুষ। তো এই আমরা জানি কি, যে ম্যান নাউনকে হচ্ছে মডিফাই করে কি, অ্যাডজেক্টিভ। তো নাউনকে যেহেতু মডিফাই করছে, তার মানে হচ্ছে এটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাই এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে আমরা হচ্ছে অপশন খ নম্বর অপশন দেখাবো। তো এইভাবে আপনারা খুবই সহজে, এবং কিছু ট্রিক্স যদি আপনারা জানেন, এই ট্রিক্সগুলো দিয়ে অনায়াসে আপনারা হচ্ছে ইংরেজি গ্রামারে খুবই ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম ইংরেজি গ্রামারে, আমার সবচেয়ে হাইয়েস্ট মার্কস থাকতো সবসময়। তো এইরকম কিছু টেকনিক যদি ট্রিক্স নিতে পারেন, তাহলে আপনাদের হাজার হাজার রুলস, রেগুলেশন, নিয়ম কিছুই মনে রাখতে হবে না। এগুলো হচ্ছে আপনাদের খুবই পরীক্ষার হলে কাজে দিবে। আসলে সত্য কথা বলতে কি, যে পরীক্ষার হলে আমাদের এত নিয়ম, এত রুলস, রেগুলেশন, এগুলো মনে থাকে না। আর না থাকাই স্বাভাবিক, কারণ এত চাপ পরীক্ষার হলে মাথায় কাজ করে। এই যে 10টা সাবজেক্ট বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়, এটা খুবই টাফ। সো এই ক্ষেত্রে আপনারা এই নিয়মটি ফলো করতে পারেন। আশা করি সকলে উপকৃত হবেন। আসন্ন 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা খুবই সন্নিকটে। আপনারা সবাই এই নিয়মগুলো যদি ফলো করেন, তাহলে হচ্ছে আশা করি আপনারা খুবই ভালো করবেন। এবং পরবর্তীতে আরও আমি কিছু ট্রিক্স নিয়ে এরকম কথা বলবো, যাতে আপনারা ইংরেজি গ্রামারের মোটামুটি 80% মার্কস এখান থেকে তুলতে পারেন। সবাই ভালো থাকবেন, এবং পরবর্তী কোনো ভিডিও বা কোনো টপিকে যদি আপনারা হচ্ছে এরকম ট্রিক্স পেতে চান, তাহলে আমার হচ্ছে এই পেজের এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও তৈরি করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।